আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হায়ারম্যাথ পরীক্ষা চলবে হয়তো, এরপরে বায়োলজি পরীক্ষা। হায়ারম্যাথ নিয়ে বলার তেমন সুযোগ পাইনি, ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। যেহেতু এরপরে বায়োলজি পরীক্ষা আছে, তাই বায়োলজি এর জন্য আমি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করবো। তোমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে জীবনী শক্তি। অনেক ইম্পর্টেন্ট এবং অনেক পড়া এই অধ্যায় আছে, অনেক বোঝার আছে। তো প্রথমত আমরা এই যে শ্বসনের যে সমাজ শ্বসনের যে ফ্লো চার্টটা আছে, হ্যাঁ, এই ফ্লো চার্টটা দেখবো এবং এখান থেকে যে শক্তি যে উৎপন্ন করে, টোটাল 38 অণু শক্তি উৎপন্ন করে, এই 38 অণু শক্তির আমরা একটা ছক করবো যা আসলে কেমন। এবং এই দুইটাই ইম্পর্টেন্ট, শক্তির প্রবাহটাও ইম্পর্টেন্ট, আবার হচ্ছে কি এই যে শক্তি এটিপি তৈরি করার যে ছক টোটাল, এই হিসাবটাও আমরা দেখবো। দেখি প্রথমত এটা মূলত হচ্ছে শ্বসনের টপিক। শ্বসন কাকে বলে তোমরা জানো, যে প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু জারিত হয়ে সম্পূর্ণরূপে অনেক পরিমাণ শক্তি উৎপন্ন করে এবং গ্লুকোজ উৎপন্ন করে। এবার শ্বসনকে দুই ভাগে ভাগ করা হয়, সমাজ শ্বসন, অবাধ শ্বসন। সমাজ শ্বসন কাকে বলে তোমরা জানো, যে এখানে অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সিজেনের প্রয়োজন কি? অক্সিজেনের প্রয়োজন হয়। আর এখানে অক্সিজেনের প্রয়োজন হয় না, অক্সিজেনের প্রয়োজন হয় না, অক্সিজেনের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না। তাহলে সমাজ শ্বসন যে শ্বসন করতে অক্সিজেনের প্রয়োজন হয়, আর অবাধ শ্বসন যে শ্বসন করতে অক্সিজেনের প্রয়োজন হয় না। সমাজ শ্বসন থেকেই মূলত আমাদের বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, সমাজ শ্বসন থেকে আমাদের বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। সেই শক্তিটা আমরা মূলত কি হিসেবে পাই? গ্লুকোজ হিসেবে পাই। ঠিক আছে, এখন এটা তো সরাসরি তোমার হচ্ছে কি দেহের উপযোগী না। তো এটা কিভাবে হয়, এই ফ্লোচার্টটা দেখবো আমরা, কোথায় কতটুকু শক্তি উৎপন্ন করে এটা দেখবো। গ্লুকোজ, হ্যাঁ, ফ্লোচার্টটা দেখেছি, মানে আমি আমার টোটাল আমার হচ্ছে লক্ষ্য হচ্ছে ফ্লোচার্টটা বুঝানো। ঠিক আছে, ফ্লোচার্টটা দেখো, এটা সমাজ শ্বসন থেকে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় এটা দেখো। গ্লুকোজের সংকেত হচ্ছে তোমরা জানো C6H12O6। এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে যাবে। ঠিক আছে, গ্লুকোজটা কোন প্রক্রিয়ায়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে গিয়ে দুই ইউনিট পাইরুভিক অ্যাসিড তৈরি করে। পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে কি, তোমরা সবাই জানো। পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? 3 4 C3H4O3। ঠিক আছে, পাইরুভিক অ্যাসিডের সংকেত। তাহলে এক অণু গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে গিয়ে কি করছে? দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। যে এই যে এইদিকে এক অণু পাইরুভিক অ্যাসিড, আবার এই দিনে এক অণু পাইরুভিক অ্যাসিড, 3 4 3 পাইরুভিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে, এইখানে এই যে গ্লুকোজ থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি করলো, তখন কিন্তু টোটাল আমাদের 4 অণু এটিপি তৈরি হয়েছে এবং 2 অণু NADH2 তৈরি হয়েছে। ঠিক আছে, চার, এখানে টোটাল যতগুলো এটিপি তৈরি হয় একটু পরে দেখবো এখানে কথা। এখানে হচ্ছে 4 অণু এটিপি আর একটা করে NADH এর জন্য হচ্ছে 3টা এটিপি, কিন্তু এখানে NADH আছে 2টা, তার মানে 3 2 6টা এটিপি, আর এখানে হচ্ছে গিয়ে 4টা 10টা। এই 10টা এটিপির মধ্যে 2টা এটিপি আবার খরচ হয়ে গেছে। তাহলে বাইরের শক্তি কি? 2 অণু এটিপি। ঠিক আছে, তাহলে এই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড আসার সময় টোটাল 10 অণু এটিপি তৈরি হয় এবং 2 অণু এটিপি কি হয়ে যায়? ব্যয় হয়ে যায়। ঠিক আছে, এই পাইরুভিক অ্যাসিড থেকে যখন আমরা অ্যাসিটাইল কোয়েতে আসি, তখন এই এক অণু পাইরুভিক অ্যাসিডের জন্য এক অণু কার্বন ডাই অক্সাইড এবং এক অণু NADH2 তৈরি হয়। সেটা হচ্ছে কি বললাম? এক অণু পাইরুভিক অ্যাসিডের জন্য। তাহলে একটা থেকে একটা কার্বন ডাই অক্সাইড এবং একটা NADH2। তাহলে পাইরুভিক অ্যাসিড এখানে কয় অণু আছে? 2 অণু আছে। তাহলে 2 অণুর জন্য কি এইদিকে একটা কার্বন ডাই অক্সাইড, এইদিকে একটা, 2 অণুর জন্য 2টা কার্বন ডাই অক্সাইড, এইদিকে একটা NADH2, এইদিকে একটা NADH2, টোটাল 2টা NADH2। ঠিক আছে, তাহলে অ্যাসিটাইল কোয়েতে আমাদের কি কি উৎপন্ন হলো? 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো এবং 2 অণু NADH2 উৎপন্ন হলো। ওকে, ঠিক আছে, এবং এখানে ব্যয় হয় কি? পাইরুভিক অ্যাসিড ব্যয় হয়। এবার এই অ্যাসিটাইল কোয়ে থেকে যখন আমরা এই যে আমাদের শক্তি, আমাদের বেশিরভাগ শক্তি কোথায় উৎপন্ন হয় তোমরা সেটা জানো, ক্রেবস চক্রে। যখন অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা ক্রেবস চক্রে আসি, তখন একটার জন্য 3টা, মানে 3 অণু NADH2, এক অণু FADH2 এবং এক অণু জিটিপি তৈরি হয়। তাহলে এক অণুর জন্য যদি জিটিপি তৈরি হয়, তাহলে অ্যাসিটাইল কোয়ে কয় অণু আছে? 2 অণু। তাহলে এক অণুতে যদি 3 হয়, এইদিকে 3টা NADH2, তাহলে 3টা এবং 3টা টোটাল কয়টা হলো? 6টা NADH2, এবং এইদিকে একটা FADH2, এইদিকে একটা FADH2, কয়টা FADH2? 2টা FADH2, এইদিকে একটা জিটিপি, এইদিকে একটা জিটিপি, কয়টা হলো? 2টা জিটিপি, এবং 2 2 4টা কার্বন ডাই অক্সাইড। তার মানে টোটাল ক্রেবস চক্রে আমাদের কি কয়টা টোটাল কি উৎপন্ন হয়েছে? ক্রেবস চক্রে টোটাল উৎপন্ন হয়েছে 6টা NADH2, 2টা FADH2 এবং 2টা কি, জিটিপি, এবং 2 অণু টোটাল কয়টা হয়েছে? 4টা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে।
তাহলে আমরা আবার প্রথম থেকে রিভিউ করি। গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ভেঙে গেছে, ভেঙে গিয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। পাইরুভিক অ্যাসিড হচ্ছে C3H4O3। হ্যাঁ, এখানে চার অণু এটিপি এবং দুই অণু NADH উৎপন্ন হয়। টোটাল এখানে 10 অণু আছে, 10 অণু থেকে দুই অণু খরচ হয়ে গেছে। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল করে আসার সময় এক অণু দুই অণু কার্বন ডাই অক্সাইড, এক অণু দুই অণু NADH2। অ্যাসিটাইল করে থেকে ক্রেবস চক্রে 3-3-6 অণু NADH2, 1-1-2 অণু তোমার হচ্ছে FADH2, 1-1-2 অণু GTP এবং 2-2-4 অণু কি কার্বন ডাই অক্সাইড। এখন এটার হিসাবটা কি? এখানে মূলত 3 ধাপে শক্তি উৎপন্ন হয়েছে। কয় ধাপে বাচ্চারা? 3 ধাপে শক্তি উৎপন্ন হয়েছে। প্রথমত হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস ধাপে কি কয়টা শক্তি উৎপন্ন হয়েছে দেখো তো? গ্লাইকোলাইসিস কি উৎপন্ন হয়েছে? গ্লাইকোলাইসিসে 4 এটিপি এবং 2 NADH2। তাহলে 4 এটিপি প্লাস এই একটা NADH2 এর জন্য 3টা এটিপি হয়। তাহলে 3 দুগুণে 6 NADH2, 3 দুগুণে 6 যোগ 4, তাহলে 10টা এটিপি তৈরি হয়েছে আমাদের কোথায়? গ্লাইকোলাইসিস ধাপে। এটা হিসাব কিন্তু পরীক্ষা চায়। হ্যাঁ, 10টা এটিপি তৈরি হয়েছে কিন্তু ব্যয় হয়েছে কয়টা? 2টা। গ্লাইকোলাইসিস এবার অ্যাসিটাইল কোয়েতে কি হয়েছে? অ্যাসিটাইল কোয়েতে দেখো তো কয়টা এটিপি তৈরি হয়েছে অ্যাসিটাইল কোয়েতে? তোমার হচ্ছে কি দুই অণু কার্বন ডাই অক্সাইড যোগ এখানে উৎপন্ন হয়েছে কি 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু না, 2 অণু হচ্ছে NADH2। তাহলে 2 অণু কার্বন ডাই অক্সাইড NADH2 কি 2, একটা NADH2 এর জন্য 3টা এটিপি, তাহলে 3 এটিপি। তাহলে টোটাল হচ্ছে 6টা এটিপি এবং কি 2 অণু কার্বন ডাই অক্সাইড। বেশিরভাগ শক্তি উৎপন্ন হয় আমাদের ক্রেবস চক্রে কোনটা আছে দেখেন? ক্রেবস চক্রে দেখেন 3-3-6 NADH2 যোগ 2 FADH2 যোগ GTP 2 GTP, হ্যাঁ, যোগ 4 কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে কি হইতেছে? 6 গুণ 3 এটিপি, 6 গুণ 3 এটা হবে ATP, 6 গুণ 3 এটিপি যোগ 2 গুণ 2 এটিপি যোগ 2 গুণ 1 এটিপি যোগ 4 কার্বন ডাই অক্সাইড। তার মানে হচ্ছে কি একটা NADH2 এর জন্য 3টা এটিপি, তাহলে 3 গুণে 3 6 18 এটিপি। তারপর একটা FADH এর জন্য 2টা এটিপি, কিন্তু FADH আছে 2 অণু, 2 গুণে 4 এটিপি। আর একটা GTP এর জন্য একটা এটিপি, তো 2 কে 2 এটিপি। টোটাল হচ্ছে 18 20 24 এটিপি, অর্থাৎ ক্রেবস চক্রে 24টা এটিপি তৈরি হয়। ক্রেবস চক্রে 24টা, গ্লাইকোলাইসিসে 10টা, তাহলে 24 আর 10 কত হয়? 34। আর অ্যাসিটাইল কোয়েতে হচ্ছে গ্যাস 6টা, 34 আছে 38। টোটাল আমাদের এই সবার শ্বসনে 38 অণু এটিপি তৈরি হয়। 38 অণু থেকে মাত্র এইখানে 2 অণু এটিপি কি হয়ে গেছে? মানে তৈরি হয়ে গেছে। 38 থেকে 2 বাদ দিলে 36। এই সবার শ্বসনে আমাদের কি নিট উৎপাদন হচ্ছে 36 অণু এটিপি। 38টা হয়, 2টা কি হয়ে যায়? ব্যয় হয়ে যায়, তাহলে থাকে কয়টা? 36টা। এইটা দুইভাবে কোশ্চেন আসতে পারে। শক্তির প্রবাহ চিত্র লেখো, ঠিক আছে? ফ্লোচার্ট মানে প্রবাহ চিত্র, শক্তির প্রবাহ চিত্র। এবং আরো আসতে পারে শক্তির হিসাব চারের মাধ্যমে দেখাও। এটা এইভাবে তোমাদের বইয়ে সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে, এভাবে প্রবাহ। সুতরাং আশা করি বুঝতে পারছো, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা 90%। ভালো করে পড়ো, আমি নেক্সট সুযোগ পেলে আরো ক্লাস নেবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।